আওয়ামী লীগের সহায় সম্পত্তি এগুলো নিয়ে নিজেদের পাল্লা ভারী করার জন্য চেষ্টা করছে। বিশেষ করে ৩ টে রাজনৈতিক দল এনসিপি, তারপর বিএনপি এবং জামাত। এবং এই কাজটি থেকে রক্ষা পাওয়ার জন্য আওয়ামী লীগ জলে, স্থলে, অন্তরিক্ষে আগস্ট মাসের পর থেকেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা তাদের এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলে এবং সরকারে তারা ঢুকিয়ে দিয়েছে। এবং আওয়ামী লীগের অর্থ আরো স্পষ্ট করে বললে আওয়ামী লীগের যে সকল লোক এই গত ১৫ বছরের হাজার হাজার লক্ষ কোটি টাকার যে ক্যাশ, সেই ক্যাশ যারা হোল্ড করতেন, এদের কেউ দেশের বাইরে আছেন, এদের কেউ জেলখানাতে আছেন, কিন্তু তাদের অর্থনৈতিক যে সাম্রাজ্য, সেই অর্থনৈতিক সাম্রাজ্য ঠিকই চালু আছে। বিদেশে যে সকল টাকা পাচার করা হয়েছে সে সকল টাকা কেউ হাত দিতে পারেনি। এবং সেই টাকা দিয়ে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তারা লন্ডনে যাকে যাকে ম্যানেজ করা দরকার, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, সুরা দিয়ে, সাক্ষী দিয়ে সেই জিনিসগুলো তারা করে ফেলছেন। প্যারিসে যদি তাদের কোনো টার্গেটেড মানুষ থাকে তাও তারা করছেন। নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, সিঙ্গাপুরে, ব্যাংককে। মানে ওখানে আওয়ামী লীগের টাকার একটা ভান্ডার খোলা হয়েছে। তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি যে এখন রাজনৈতিক দলগুলো কেউ কেউ পরস্পরকে ছোট করার জন্য বলার চেষ্টা করছেন যে ওরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। অনেকে বলার চেষ্টা করছেন যে আমরা আওয়ামী লীগের টাকায় কিসে রাজনীতি করি, সরকারই তো চলছে আওয়ামী লীগের টাকায় এবং আওয়ামী লীগের লোকজন দ্বারা। এবং ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণ বলতে গেলে শতভাগ। আওয়ামী লীগ যে পরিমাণ রিক্রুট করেছে, অর্থাৎ যেভাবে তারা শস্যদানা বুনেছে, সেখান থেকে 1%ও সেই শস্যদানা থেকে 1 ভাগ, শতকরা 1 ভাগও বর্তমান জমানাতে নিষ্ক্রিয় করা যায়নি কিংবা উপড়ে ফেলা যায়নি। অল্প কয়েকজন পুলিশ কর্মকর্তা, অল্প কয়েকজন সিভিল সার্ভেন্ট, অল্প কয়েকজন ব্যবসায়ী, তাদেরকে ধরা হয়েছে। কিন্তু বাংলাদেশে যদি ধরেন 20 লাখের উপরেও সরকারি কর্মকর্তা কর্মচারী, বলতে গেলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীদের মনে আওয়ামী লীগ গত 15 বছরে যে সুবিধা, যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, এগুলোর বীজ বপন করে গেছেন। আওয়ামী লীগ জমানাতে অনেকের মধ্যে একটা বঞ্চনার ভাব ছিল যে ওকে দেওয়া হলো, আমাকে দেওয়া হলো না, ওকে ডিসি বানানো হলো, আমাকে বানানো হলো না, ওকে সচিব হিসেবে প্রমোশন দিল, আমাকে দিল না। তারপরে ও রিটায়ার্ড করার পর তাকে মন্ত্রী বানানো হলো, এমপি বানানো হলো, তারপরে তাকে আরও এক্সটেনশন দেওয়া হলো, আমাকে দেওয়া হলো না। এই জিনিসগুলো নিয়ে অনেকের ক্ষোভ ছিল। এমনকি বিএনপি এবং জামাতের অনেক লোক আওয়ামী লীগের সময়টিতে ঘাপটি বেড়ে তারা ছিল এবং তারা মনে করেছিল যে পরিবর্তিত একটা পরিস্থিতি তারা বিরাট কিছু হয়ে যাবে। এখন সেই যে আওয়ামী লীগের যারা অভিমানী, ক্ষতিগ্রস্ত তারা তো আছেই, তার সঙ্গে সঙ্গে বিএনপি জামাতের যে সকল নেতাকর্মী এই সরকারি কর্মকর্তা রূপে ছিল, তাদের একটা বিরাট অংশ এখন বলছে যে আগের জমানাই ভালো ছিল। এর কারণ হলো এই নতুন জমানাকে কেন্দ্র করে তাদের কোনো লাভ হয়নি, বরং কোত্থেকে এসে কারা যেন জুড়ে বসলো। অরিজিনাল আওয়ামী লীগ, অরিজিনাল বিএনপি আর অরিজিনাল জামাত বলে এখন কোনো পার্টি নেই। সবাই এখন বঞ্চিত হয়ে গেছে, শোষিত হয়ে গেছে। আর বিএনপি এবং জামাতের যারা শীর্ষ পদে এসেছেন তাদেরকে সবাই হাইব্রিড, বিএনপি হাইব্রিড জামাত বলার চেষ্টা করছে। এর ফলে দেখেন এনবিআর সচিবালয় থেকে সব জায়গাতে যে বিশৃঙ্খলা চলছে, সিটি কর্পোরেশন থেকে শুরু করে সরকারি অফিস, ডিসি অফিস, এবং এগুলো বাড়তে থাকবে এবং শেষ পর্যায়ে গিয়ে দেখবেন ইউনিয়ন পর্যায়ের যে ভূমি অফিসগুলো সেখানে গণ্ডগোল শুরু হয়ে যাবে। তো এটা আওয়ামী লীগ যে 15 বছর যে কাজগুলো করেছে সেই কাজের একটা ফল। যারা সরকার চালাচ্ছেন
তাদের অনেক যোগ্যতা আছে, তাদের অনেক চেনা জানা আছে এবং তারা বুঝতে পারছেন এবং বুঝতে পারার কারণে এই আওয়ামী ভূত তাড়ানোর জন্য তারা এই দলটিকে প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। এরপর আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে এটিকে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে পার্মানেন্টলি ড্যামেজ করার জন্য তারা ইতিমধ্যে একটি আইন তৈরি করে ফেলেছে। এক্সিকিউটিভ অর্ডার তৈরি করে ফেলেছে। এবং এই এক্সিকিউটিভ অর্ডার তৈরি করার ফলে যেটা হলো অনেকগুলো সমস্যা একেবারে যাকে বলা হয় মারাত্মক থেকে মারাত্মকভাবে এটি দেখা দিয়েছে। এটি হয়তো এমনি হচ্ছে বা এর সঙ্গে হয়তো আওয়ামী লীগের কোনো যোগাযোগ নেই। কিন্তু সরকার যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, কাজেই তাদের একটা ধারণা যে এই আওয়ামী লীগ এখানে মরণ কামড় বসানোর চেষ্টা করছে। এবং সারা বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে সেটি অনেকটা যুদ্ধের মতো বর্ণনা করে, যুদ্ধাবস্থা বর্ণনা করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি স্বীকার করেছেন, বিবৃতি দিয়েছেন যে দেশে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এমনি সীমান্তে যুদ্ধ একটা ভাব রয়েছে ভারতের সঙ্গে। এমনি সীমান্তে মায়ানমারের সঙ্গে একটা যুদ্ধ ভাব রয়েছে। এমনি সরকারের সঙ্গে সেনাবাহিনীর মারাত্মক একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে এবং তার সঙ্গে আবার আওয়ামী লীগের এই যে যুদ্ধ যে খেলা, এই যুদ্ধ খেলাটাকে এখন রীতিমতো খেলা নয়, এটিকে একটা মরণ খেলা হিসেবে সরকার মনে করছে। তো এই যখন অবস্থা ঠিক সেই সময়টাতে কয়েকটি নজিরবিহীন ঘটনা ঘটল। একটা নজিরবিহীন ঘটনা হলো যে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করলেন। এটি বাংলাদেশে ইতিপূর্বে কখনো আমরা দেখিনি, এটা অভ্যস্ত নয়। ২ নম্বর হলো সরকারের ভ্যালিডিটি, লিগ্যালিটি, আইডেন্টিটি, অথেন্টিকেসি এগুলো নিয়ে খুব স্পর্শকাতর প্রশ্ন তোলা হচ্ছে। সরকারকে জনগণের সমর্থিত একটি সরকার বা এই সরকারকে গণঅভ্যুত্থানের ফসল বা একটি বিপ্লবের ফসল হিসেবে যতই বড় গলায় পরিচয় করিয়ে দেয়া হোক না কেন, সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এখানে দুটো বিষয় বলার চেষ্টা করছেন। একটি হলো সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সে তাদের জন্ম হয়েছে। দ্বিতীয়ত হলো যে এই জন্মের পেছনে শেখ হাসিনার পদত্যাগ। আর তৃতীয়ত হলো যে তারা এই কাজটি যে করেছেন সেটা সংবিধানের অধীন করেছেন। এখন ৩টি বিষয় নিয়ে একটা জগাখিচুড়ি তৈরি হয়ে গেছে। প্রথমত, সংবিধানের কোন ধারা বলে কিভাবে এই কাজটি হয়েছে। দ্বিতীয়ত হলো যে সংবিধান সমন্বয় রক্ষা করতে গিয়ে তারা যেভাবে শপথ নিয়েছেন, যেভাবে রাষ্ট্রপতির অধীনে তারা শপথ গ্রহণ করেছেন এবং এই শপথ গ্রহণ করে তারা যেভাবে রাষ্ট্রপতির কাছে